কৃষি হতে আয় হলে কিভাবে আয় পরিগণনা করা হবে, আজকে আমরা সেই বিষয়টা শিখবো। যারা যারা আয়কর আইনজীবী পরীক্ষা দিবেন বা ইনকাম ট্যাক্সের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু অবশ্যই তাদের জানতে হবে যে কৃষি হতে একক কৃষি হতে যদি আয় হয় তাহলে কিভাবে সেটি পরিগণনা করা হয়, এবং কি আপনি যদি একজন নিজে ব্যক্তিগত করদাতা হন, সাধারণ করদাতা হন, তাহলে কিন্তু আপনারও জানতে হবে যে একজন কৃষক যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার আসলে যদি 3 সার্টিফিকেট থাকে বা সরকারকে আপনি কত টাকা ট্যাক্স দিবেন সেই বিষয়টা কিন্তু আপনারও জানা খুবই প্রয়োজন। তাহলে চলেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। যদি আপনি ভিডিওর সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনি নতুন কোনো কিছু শিখবেন ইনশাআল্লাহ, আশাবাদী আমি। এবং কি আপনি যদি এইটা শিখেও থাকেন তবে যদি মনে না থাকলে এখন থেকে ইনশাআল্লাহ আপনি পারবেন। তাহলে আজকে আমরা কি শিখবো? কৃষি হতে আয় হলে কিভাবে হবে সেটা, কৃষি হতে আয় হলে কিভাবে ট্যাক্স গণনা করা হবে সেই বিষয়টা আমরা জানবো। দেখতে দেখতে আপনারা কিন্তু অনেকগুলি টিউটোরিয়াল আমরা কিন্তু পাবলিশ করেছি। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার কর আইনজীবী পরীক্ষার ব্যাপক একটি প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা অঙ্কটি করি। অঙ্কটি হচ্ছে কৃষি হতে আয়। আমরা কি করছি? সারচার্জ নির্ণয় করছি, বাড়ি ভাড়া থেকে আয় নির্ণয় করছি, চাকরি হতে আয় হলে নির্ণয় করছি, ফ্ল্যাট থেকে আয় হলে কি হয় সেটা নির্ণয় করছি। বিভিন্ন ধরনের অঙ্ক আমরা কি করছি? রেয়াত হিসাব করছি, কত টাকা কত পার্সেন্ট রেয়াত। আজকে আমরা কি করব? কৃষি হতে আয় কিভাবে হয় সেই বিষয়টা আমরা আজকে শিখব। তাহলে কৃষি হতে আয় হলে কি হইব? শেখ মায়াজ, আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে যে বিষয়টা সেটা হচ্ছে শেখ মায়াজ একজন কৃষক 2024। এটা কিন্তু আমাদের প্রশ্নটা দেওয়া আছে, সেই প্রশ্নটা কিন্তু আমরা আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমরা ভরে তোলার চেষ্টা করতেছি আমি। তাহলে কি হবে? শেখ মায়াজ একজন কৃষক, তিনি 2024 এবং 25 আয় বর্ষে তার কৃষি হতে আয় বর্ষে তার কৃষি হতে আয় হয়েছে হলো তার মোট 25 লক্ষ টাকা। এই 25 লক্ষ টাকা কি হয়েছে? তার একক কৃষি হতে আয় যেটা আছে সেটা। শেখ মায়াজ একজন কৃষক, 2024-25 আয় বর্ষে তার কৃষি হতে 25 লাখ টাকা আয় হয়েছেন, বা 25 লাখ টাকা তিনি তার যে ফসলি জমি আছে সেটা বিক্রি করে পেয়েছেন। আয় বর্ষে তার 25 লক্ষ টাকা কৃষি হতে বিক্রি করে 2024 এবং 25 আয় বর্ষে তার কৃষি হতে 25 লাখ টাকা ফসল থেকে পেয়েছেন। কৃষি হতে এত লক্ষ টাকা ফসল বিক্রি করে পেয়েছেন, বিক্রয় করে পেয়েছেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? শেখ মায়াজ একজন কৃষক, 2024 এবং 25 আয় বর্ষে তার কৃষি হতে 25 লক্ষ টাকা ফসল বিক্রি করে পেয়েছেন। কিন্তু তিনি কি করেন নাই? তিনি কোনো হিসাবপত্র সংরক্ষণ করেন নাই। তিনি হিসাবের কোনো খাতাপত্র সংরক্ষণে রাখেন নাই। তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় একসাথে আমরা লিখি, পরবর্তীতে আমরা বিস্তারিত আরো পড়বো, যাতে করে একজন কৃষক কি কি খাতে হলে তিনি অব্যাহতি পাবেন, ছাড় পাবেন, কত টাকা ছাড় পাবেন, সেই বিষয়গুলি আমরা কিন্তু পড়বো। তাহলে এখানে আমাদের কি আছে? 2024 এবং 2025। তাহলে আমাদের এখানে অবশ্যই এটা যদি তার আয় বর্ষ, তাহলে আমাদের কি হবে? 2025 এবং 2026 আয় বর্ষে মোট করযোগ্য আয়, এটা হচ্ছিল আয় বর্ষে, এটা হচ্ছিল কর বর্ষে ক নাম্বার মোট করযোগ্য আয় নির্ণয় করো। মোট করযোগ্য আয় নির্ণয় করো
2 নম্বর হচ্ছিল খ নম্বর কি দিছেন, খ নম্বর দিচ্ছে হচ্ছিল মোট কর দায় নির্ণয় করো। মোট কর দায় নির্ণয় করো। মোট কর দায় নির্ণয় করো। এই হচ্ছিল আমাদের দুইটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছিল মিস্টার বা শেখ মেয়াজের হচ্ছিল একজন কৃষক। এই শেখ মায়াজ 2024 এবং 25 সালে তার একটা আয় বর্ষে তিনি কৃষি যে ফসল আছেন সেই ফসল বিক্রি করছেন মাত্র 25 লাখ টাকা। এই 25 লাখ টাকা যে তিনি বিক্রি করলেন, এই টাকা থেকে এই যে এটা করার জন্য যে খরচগুলি আছেন সেই খরচের যে খাতা, যেরকম এটাই করার জন্য তিনি হাল চাষ করতে হয়েছে, সার দিতে হয়েছে, বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে হয়েছে, বিভিন্ন লোকবল প্রয়োজন হয়েছে, জমি সংরক্ষণের খরচ গেছে, এর পরবর্তীতে আপনার অন্যান্য যে খরচগুলি গেছে, কোনো খরচে তিনি কি করেন নাই? সংরক্ষণ করেন নাই। যদি একজন কৃষক যদি কোনো কিছু সংরক্ষণ না রাখেন, হিসাবের খাতায় সংরক্ষণ না রাখেন, তাহলে কিন্তু তিনি একটি অব্যাহতি পাবেন। সে ব্যয় হিসাবে পাবেন, সেটা হচ্ছে 60%। 60% তিনি হচ্ছে মোট বিক্রয় যেটি থাকবেন সেটা 60% পর্যন্ত তিনি অব্যাহতি পাবেন। বলতে এটি তার বাদ যাবে। কেননা এই যে 25 লক্ষ টাকা, এই 25 লক্ষ টাকা কি পুরাটাই আয়? না, পুরাটা আয় তার না। কেননা এই যে 25 লাখ টাকা তিনি যে ফসলটা বিক্রি করলেন, সেই ফসল চাষাবাদ করার জন্য তার অনেক ধরনের খরচ গেছেন। সেই খরচগুলি যদি আপনাদের মনে না থাকে, তাহলে আমি আস্তে আস্তে পড়তেছি, বা আমার সঙ্গে যদি যুক্ত থাকেন অবশ্যই তাহলে আপনি শিখবেন। তাহলে যদি একজন কৃষক যদি কোনো হিসাবের খাতা সংরক্ষণ না করেন, তাহলে তিনি ব্যয় হিসাবে পাবেন কত? ব্যয় হিসাবে যে টাকাটা বিক্রি করবেন সেই টাকার পাবেন তিনি 60%। এই 25 লাখ টাকার উপর 60% যে টাকা আসবেন তিনি সেই টাকা ছাড় পাবেন। আর 2 নম্বর কথা, এটা ধারণার কথা 1। এই অঙ্কের যে ফ্যাক্ট যেগুলি আছে সেগুলি, এটা কিসের জন্য? তিনি হিসাবের খাতা সংরক্ষণ করেন নাই, এই জন্য। 2 নম্বর, তিনি তার কি আছে? শুধু কৃষি খাতে আয় আছে। অন্য যদি কোনো খাত থাকতো তাহলে কিন্তু তার বইলে দিত, বা এই অঙ্কে কিন্তু বলতো শেখ মায়াজের এই খাত থেকে আয় আছে, এই খাত থেকে আয় আছে। আজকে আমরা যে অঙ্কটি করতেছি, এই ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র মিস্টার মায়াজ একজন কি বলছেন? কৃষক। আর 2024 আয় বর্ষে তার কৃষি হতে আয় এত, অন্য কোনো আয় যেহেতু বলে নাই, আমরা অন্য কোনো আয় যেহেতু না বলার ক্ষেত্রে আমরা অন্য কোনো আয় কিন্তু আমরা সেটা কেন যুক্ত করব না, যদি তার আয় থাকেও। কেননা আমাদের প্রশ্নে কিন্তু যে প্রশ্নকর্তা আছেন তিনি কিন্তু আমাদের কাছে জানতে চান নাই যে শেখ মায়াজের অন্য কোন বিষয় থেকে আয় আছে সেটি আপনি উল্লেখ করেন। তাহলে আমি 1 নম্বর ফ্যাক্ট কি পেলাম? যে যদি কোনো হিসাবের পত্রের খাতা সংরক্ষণ না করেন, তাহলে তিনি যে কয় টাকা বিক্রি করবেন সেই কয় টাকা থেকে 60% ব্যয় বা ব্যয় বাবদ এটা কি যাবেন? বিক্রয়ের 60%, 60% ব্যয় হিসাবে পরিগণনা করা হবে। এর পরবর্তীতে আছে কি, একজন যেহেতু কৃষক তিনি পাবেন কত টাকা? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা কি পাবেন? তিনি 5 লক্ষ টাকা অব্যাহতি। এই অব্যাহতি পাবেন তিনি কত? অব্যাহতি পাবেন 5 লক্ষ টাকা। কেন পাবেন? এটা আমাদের আয়কর আইন অনুযায়ী বলা আছে যে একজন কৃষক যদি শুধুমাত্র কৃষি খাতে থেকে আয় করেন, তাহলে তার 5 লক্ষ টাকা পর্যন্ত তিনি অব্যাহতি পাবেন। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম। কি পাইলাম? একটা কৃষিতে যদি আয় হয়, যদি তিনি হিসাবের খাতাপত্র সংরক্ষণ না রাখেন, তাহলে 60% টাকা তার ব্যয় হিসাবে চলে যাবে, বলতে বাদ যাবে। এর পরবর্তীতে এই 5 লক্ষ টাকা আছে কর আইন অনুযায়ী, আয়কর আইন 2023 আইন অনুযায়ী একজন কৃষক যদি একমাত্র কৃষি কাজ থেকে আয় করে, তাহলে তার 5 লক্ষ টাকা তিনি অব্যাহতি পাবেন। এখন যদি আপনার চিন্তা করেন যে আসলে এই যে 60% যে হিসাব, এই 60% হিসাব কি হলো? এই হিসাবটা শুধু একমাত্র একটি কথার জন্য হলো যে তিনি হিসাবের কোনো খাতাপত্র সংরক্ষণ করেন নাই। এছাড়াও কিন্তু তার অনেক খরচ বাদ যেত। সেটা যদি আমাদের প্রশ্নতে দেওয়া থাকতো, সেটা কি খরচ যেত? সেটা যদি আমাদের এখানে আমি লিখবো না, লেখার দরকার নেই, আমি মুখে আপনাকে বলে দিই, বা আপনারা যদি মনে করেন আরো পড়তে হবে তাহলে আপনারা পড়ে নেন। সেটি একজন কৃষক যদি জমি ভাড়া নিয়ে যদি কৃষিকাজ সম্পূর্ণ করে থাকেন, তাহলে কিন্তু সেই যে কৃষক যে জমিটা ভাড়া নিয়েছেন, সেই জমি কিন্তু ভাড়া পরিশোধ করলে এই টাকা থেকে মাইনাস যাবেন। ঠিক আছে? এ হলো 1। 2 নম্বর, এই যে ভূমি নিয়েছিলেন, এ ধরনের একটা ভূমি নিলেন, এই ভূমিটা কি হচ্ছে? যদি ভাড়া হলে ভাড়ার টাকা কি যাবে? বাদ যাবে। ভূমি উন্নয়ন কর কি যাবে? বাদ। ভূমি উন্নয়ন কর
ভূমি উন্নয়ন কর বাদ যাবে। এটা চাষাবাদ করার জন্য, এটা চাষাবাদ করার জন্য যে যন্ত্রপাতি আছে, এটা চাষাবাদ করার জন্য যে মেশিন আছে, মেশিনপত্র বা যন্ত্রপাতি, এটা চাষাবাদ করার জন্য তো তিনি তো আর সেই আগের যুগ কিন্তু এখন আর নাই যে দুইটা মনে করেন গরুর মধ্যে লাঙ্গল লাগায় মনে করেন যে হাল চাষ করবো, সেই সিস্টেম কিন্তু এখন আর নেই। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তার যন্ত্রপাতি থাকবো বা মেশিনারিজ থাকবো। যদি যন্ত্রপাতি মেশিনারিজ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটাও বাদ যাবে। এর পরবর্তীতে কি গেল, আমাদের ভাড়া গেল, ভূমি উন্নয়ন কর গেল, মেশিনারিজ গেল। এর পরবর্তীতে আপনার হচ্ছে হলো মেরামত থাকবো, সংরক্ষণ থাকবো। এরকম যেই খাতগুলি আছে সেই খাতগুলির টাকা যদি এখানে উল্লেখ করা থাকে তাহলে কিন্তু আপনি সেটা বাদ দিয়ে নিতে হবে। তাহলে আশা করি মোটামুটি আপনি স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন যে কি কোন কোন বিষয়গুলি বাদ যাবে। তাহলে আমাদের যে আজকের যে ম্যাথটি আছে সেই ম্যাথটির জন্য আমাদের এখানে ভূমি উন্নয়ন করো নাই, আমাদের এখানে জমি ভাড়াও নাই, আমাদের এখানে ভাড়া নেওয়ার জন্য যে বিমা প্রিমিয়াম করা আছে সেটিও নাই, আমাদের এখানে রক্ষণাবেক্ষণের টাকাও নাই, আমাদের এখানে মেশিনারিজ নেই, আমাদের এখানে মনে করেন যে হাল চাষ অন্যান্য যে বীজপত্র সংগ্রহ করছেন বা সেখানে যদি কোনো খরচ যায় থাকেন সেখানে সেটা নাই, আমাদের পরিবহন নাই। এগুলি আমাদের কিন্তু কোনো কিছু এখানে উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই সেক্ষেত্রে আমরা এটার সাথে যুক্ত করব না। এটার সাথে যুক্ত আছে শুধু দুইটি বিষয়। সেটি বিষয়টা কি, একটি হচ্ছিল শেখ মায়াজ কি করছেন, কোনো খাতাপত্র সংরক্ষণ করেন নাই, তিনি একজন কৃষক, এই জন্য হচ্ছিল যে কটা বিক্রি করবেন তার 60% ব্যয় হিসাবে আমরা পরিগণনা করব। আর একটা বিষয় হচ্ছিল তিনি একমাত্র কৃষি পেশা থেকে আয় করেন, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য 5 লক্ষ টাকা অব্যাহতি যাবেন। তাহলে চলেন আমরা ম্যাথটি শুরু করে দিই, যাতে করে আমাদের অনেকক্ষণ তো মনে করার কথা বলতে হলো। তাহলে আমাদের ধরেন এটা হচ্ছিল 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্ন হলো, আমি যদি এদিক দিয়ে একটু জায়গা বাড়ায় নেই তাহলে খাতাপত্র সংরক্ষণ করেন নাই, তাহলে ক নম্বর আমার কি করতে বলছিল, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর এ হচ্ছিল ক নম্বর। কি বলা হয়েছিল এখানে, মোট করযোগ্য আয়। আমরা কি এই যে টাকায় বিক্রি করছেন 25 লাখ টাকা, এটার উপরে আমাদের হিসাবটি সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো ছিল মোট বিক্রয় সমান সমান কত, 25 লাখ টাকা। 25 লক্ষ টাকা হলো কত, তার মোট বিক্রয়। এখন এই যে বিক্রয়, এখান থেকে কিন্তু অনুমোদনযোগ্য যে খরচগুলি আছে এই খরচগুলি কিন্তু আমার বাদ দিতে হবে। তাহলে অনুমোদনযোগ্য খরচ কত, তাহলে অনুমোদনযোগ্য খরচ হচ্ছে অনুমোদনযোগ্য খরচ হচ্ছে হলো আমার অনুমোদনযোগ্য খরচ। এখানে আমার হচ্ছে 25 লাখ টাকা। 25 লাখ টাকার যে হলো 60%, তাহলে 25 লাখ টাকা 25 লাখ গুণ হইতেছে কি হলো 60%। তাহলে 60% টাকা আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে 60% টাকায় আমার টাকা আসে হচ্ছে হলো 15 লাখ টাকা। এই হচ্ছে হলো আমার 15 লাখ টাকা। আপনারা হিসাব করে দেখবেন কোনো সমস্যা আছে কিনা। এই 15 লাখ টাকা হচ্ছে আমার অনুমোদনযোগ্য ব্যয়। এই হচ্ছে একটি। আর একটি হচ্ছে আমার অব্যাহতি আয়। অব্যাহতি আয় হচ্ছে আমার অব্যাহতি আয় হচ্ছে আমার 5 লাখ টাকা। 5 লাখ টাকা। তাহলে আমার এই যে 25 লাখ টাকা, এই 25 লাখ টাকা থেকে আমার বাদ যাবে কোনটা, এই 15 লাখ টাকা আর হচ্ছে 5 লাখ টাকা। তাহলে আমরা এখানে কি দিব, অনুমোদনযোগ্য খরচ ও অব্যাহতি আয়। অনুমোদনযোগ্য খরচ, অনুমোদিত খরচ প্লাস অব্যাহতি কত টাকা পেলেন, 15 আর হচ্ছে 5, 15 লাখ টাকা যোগ হলো 5 লাখ টাকা, 5 লাখ টাকা। তাহলে হচ্ছে আমার 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা কি যাবে, আমার মোট বাদ যাবে। তাহলে আমি এটা বাদ দিব কোন থেকে, মোট বিক্রয় থেকে আমি এটাই বাদ দিব। তাহলে মোট বিক্রয় থেকে বাদ দিলে আমি এটা লিখবো কি, যে আমার মোট করযোগ্য আয়।
মোট করযোগ্য আয় সমান সমান 25 লাখ টাকা। 25 লাখ টাকা মাইনাস হচ্ছিল আমার 20 লাখ টাকা। এ হচ্ছিল আমার 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা থেকে 20 লাখ টাকা আমি এখান থেকে কি করব, বাদ দিব। বাদ দিলে আমার যে কয় টাকা থাকবে সেটাই আমার হচ্ছিল মোট করযোগ্য আয়। তাহলে 25 লাখ টাকা থেকে 20 লাখ টাকা যদি আমি বাদ দিই বা আপনারা যদি বাদ দেন, তাহলে আমার থাকবে হচ্ছিল 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার উপরে হচ্ছিল আমার মোট করযোগ্য যে আয় আছে, সেই মোট করযোগ্য আয় আমার হিসাব নিরূপণ করতে হবে। তাহলে দেখেন আমরা কি করলাম, মোট বিক্রয় করছিলেন শেখ মুয়াজ 25 লাখ টাকা। তার যে কৃষি ফসল ছিল, সেই কৃষি ফসলের মধ্যে অনুমোদনযোগ্য খরচ হচ্ছিল আমার এটা 60%। যদি হিসাবের খাতা সংরক্ষণ না করেন তাহলে 60% হচ্ছিল ব্যয় হবে, আর 40% হলো তার লাভ হবে। এই 40% যে লাভ হয়েছে তার উপরে সে করটা দিবে। তাহলে 15 লাখ টাকা তার কি হয়ে গেল, ব্যয় হয়ে গেল, খরচ হয়ে গেল। তার পরবর্তীতে থাকে কত, তার থাকে হচ্ছিল আর ধরেন 10 লাখ টাকা। তো অব্যাহতি আয় কত, 5 লাখ টাকা। এই 15 লাখ আর হচ্ছে 5 লাখ সমান সমান হচ্ছিল আমার 20 লাখ। অনুমোদিত খরচ প্লাস অব্যাহতি সমান সমান যোগ করেছে আমার 20 লাখ। তাহলে মোট করযোগ্য আয় 25 লাখ টাকা, যেটা তিনি ফসল বিক্রি করছিলেন, মাইনাস হবে কত, এই 60% আর হচ্ছিল এই যে অব্যাহতি পেয়েছেন 5 লাখ, তাহলে হচ্ছিল 20 লাখ, থাকে কত, মোট 5 লাখ। এই 5 লাখ টাকায় তার কি করযোগ্য। এখন আসেন আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এখানে আমরা যদি ডাবল একটা টান দিয়ে দিই তাহলে কি হয়ে গেল, আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এখন চলুন আমরা খতে যাব। খ অঙ্কটা খটি সহজ, কেননা খ আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার করেছি যে করযোগ্য আয় হলো প্রদায় কর কিভাবে বের করতে হয়। তাহলে প্রদায় করের আমাদের স্ল্যাব কত ছিল, এই অঙ্কে প্রদায় করের স্ল্যাব হচ্ছিল 2025 এবং 26। এটা আমাদের অবশ্যই সকলের মনে আছে। এই স্ল্যাব যদি আপনার ভুল করেন বা এই স্ল্যাব যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার ম্যাট্রিক বা করযোগ্য দায় নির্ণয় করার ক্ষেত্রে যে স্ল্যাবটি আছে সেটি আপনি ভুল করবেন। তাহলে চলেন আমরা কি পেলাম, খ নম্বর হচ্ছিল আমাদের বের করতে বলছে যে এখানে প্রদীয় কর যেটা আছে সেই প্রদীয় কর কিভাবে বের করতে হবে সেটা। তাহলে আমরা কি লিখবো, খ নম্বর কর গণনা। এই করটাই হচ্ছিল সেই কর যে কর সরকারকে দিতে হবে বা দেশকে দিতে হবে। কর গণনা, কর গণনা। আপনারা এইভাবে হিসাব করবেন বা আমরা এভাবে হিসাব করব, যাতে করে আমাদের দেশ সুন্দর এবং সঠিকভাবে কর হিসাবটা পরিগণনা করে তার রাজস্ব পায়। আর যারা করদাতা আছেন তারাও যাতে করে হিসাবে গরমিলের কারণে কোনো ধরনের বেশি বা বাড়তি খরচ যাতে করে তাদের না দিতে হয়, সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনারা দেখেন আমরা কিন্তু আজকে হিসাব করবো হচ্ছিল মোট করযোগ্য আয় আমাদের কত, মোট করযোগ্য আয় কিন্তু আমরা পাইছি ক থেকে 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের কর গণনার ক্ষেত্রে 3,50,000 টাকা থেকে শুরু হবে। 3,50,000 গুণ হলো 0%, এটা হচ্ছে 0,0,0 বলতে আমাদের স্ল্যাবটি শুরু হয়েছে 3,50,000 টাকা পর্যন্ত। যদি কোনো ব্যক্তি আয় করেন তাহলে 25-26 সালের কর বর্ষে তাহলে কিন্তু তার 0%, তার কোনো কর দিতে হবে না। তাহলে এখানে গেল কি 0। পরবর্তীতে হচ্ছিল আমার 1 লাখ টাকা। 1 লাখ টাকা গুণ হচ্ছিল আমার 5%। 1 লাখ টাকায় 5% আসে হচ্ছিল 5,000 টাকা। এই দিলাম হচ্ছিল আমি 5,000 টাকা। তাহলে এখন আমার হলো কত, আমার এখানে টাকা আছে কত 5 লাখ, কিন্তু আমার এখানে হিসাব আসলো কত 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ। তাহলে আমাদের আর টাকা থাকে কত, আমাদের আর হিসাব বের করতে হবে 50,000 টাকা। তাহলে 50,000 গুণ হচ্ছিল আমার 10%। তাই 50,000 টাকায় যদি আমি 10% গুণ করি বা 10% দিই তাহলে আমার আবার কি দাঁড়ায়, আবার আমার 5,000 টাকায় দাঁড়ায়। 5,000 টাকায় দাঁড়ায়। এর পরবর্তীতে কিন্তু আমাদের আর কি নাই, মোট করযোগ্য আয় নাই। যেহেতু মোট করযোগ্য আয় নাই তাহলে আমাদের পরবর্তী যে ধাপ আছে যে 15%, 20%, 25%, ওই ধাপগুলিতে আমাদের আর যাওয়ার প্রয়োজন নাই। কেননা আমাদের যে ফলাফল দরকার বা আমাদের যে রেজাল্ট দরকার সেটি আমরা কি পেলাম, এই 3 নম্বর ছকের মাধ্যমে যাওয়া নাই আমরা পেলাম। এই স্ল্যাব অনুযায়ী 3 লাইন লেখার মাধ্যমে আমরা পেয়েছি। তাহলে চলেন তাহলে আমরা এটা যোগ করি। তাহলে এই 5,000 আর এই 5,000 সমান সমান হচ্ছিল 10,000 টাকা। তাহলে আমার খ নম্বর প্রশ্নতে কি দাঁড়াইলো, খ নম্বর প্রশ্নতে শেখ মুয়াজ মাত্র 10,000 টাকাই দিবেন, সরকারকে কর দিবেন।
তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর তো আমরা কত কত লিখছি। পরবর্তীতে এই হচ্ছিল আমাদের পদেয় কর, এখানে লিখে দেবো শুধু পদেয় কর হচ্ছিল 10,000 টাকা। আর এটা হচ্ছিল মোট করযোগ্য আয় হচ্ছিল আমার 5,000 টাকা। এখন আজকে যে দুটি অঙ্ক করলাম বা একটি অঙ্ক করলাম কৃষি হতে আয়ের, এই কৃষি হতে আয়ের এই অঙ্কটা বুঝেন নাই বা এই ম্যাথটি বুঝেন নাই, এরকম যদি কেউ থেকে থাকেন, অবশ্যই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে কমেন্ট করার সুযোগ আছে। যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব থেকেও দেখার, কমেন্ট করার সকল ধরনের ব্যবস্থা আছে। এবং কি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ডেইলি ল একাডেমির সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।